আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর ফিজিক্স 1 সাবজেক্টের তরঙ্গ বা ওয়েভ চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। টোটাল 3 টাইপের 3টি ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথগুলো সলভ করার জন্য ন্যূনতম বা মিনিমাম যে বেসিকগুলো দরকার, প্রথমে আমরা সেই বেসিকগুলো সম্পর্কে জানবো এবং এই বেসিকগুলোর সাহায্যে 3 টাইপের 3টি ম্যাথ সলভ করব, যার মাধ্যমে তরঙ্গ অধ্যায় থেকে যদি যে কোনো পরীক্ষায় কোনো অঙ্ক এসে থাকে ফিজিক্স 1 নন মেজরের ক্ষেত্রে, তখন এই 3টি টাইপের মধ্য থেকে আশা করা যায় ম্যাথগুলো চলে আসবে। প্রথমে শুরু করছি। এই ম্যাথগুলো করার জন্য যা বেসিক আমাদের দরকার, মিনিমাম বেসিকগুলো আমরা বলবো, কিন্তু এই বেসিকগুলোর সম্পর্কে ডিটেলস থাকবে মেন ক্লাসের মধ্যে। তো শুরু করি। প্রথমে আসি তরঙ্গ বলতে কি বুঝি এবং তরঙ্গের কি বিভিন্ন রাশি সম্পর্কে একদম মিনিমাম বেসিক দিয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমে ধরি এটি একটি তল, যার সাথে একটি দড়ি আটকানো আছে। এখন এই প্রান্ত থেকে যদি আমরা দড়িটি, একজন মানুষ ধরে আছে, এবার দড়িটি যদি আমরা এই জায়গা থেকে শেক করি বা ধুলাতে থাকি, তখন দেখতে পাবো সেই যে শক্তিটা আমরা এখানে প্রয়োগ করব, এই অংশটা ধরে একটি যদি শক্তি প্রয়োগ করি, তখন দেখতে পাবো কি এই দড়িটি ঠিক সেম এইভাবে ধুলে এইভাবে এখানে চলে আসে। এরকম একটি কার্ভ সৃষ্টি হতে আমরা দেখতে পাই। প্রথম অবস্থায় দড়িটি ছিল এই সোজা অবস্থায়, সাম্য অবস্থায়। এই সোজা অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। সাম্য অবস্থা সাম্য অবস্থায় থাকাকালীন কোনো একটি বস্তু বা কোনো একটি এই বস্তুর উপর যে কোনো একটি বিন্দুতে যদি কোনো শক্তি প্রয়োগ করি, ওই শক্তিকে ওই মাধ্যমের কণাসমূহ, এখানে মাধ্যম হচ্ছে এই দড়ির একটি প্রান্তে যদি আমরা শক্তি প্রয়োগ করি, তখন উক্ত শক্তিকে ওই মাধ্যমের কণাসমূহ আন্দোলিত হয়ে, আন্দোলিত মানে দুইভাবে আন্দোলিত হতে পারে, নিচ অবস্থান থেকে উপর নিচে উঠানামা করে করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে কোনো বস্তু তার শক্তিকে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় প্রেরণ করে, তখন এই অবস্থাটাকে বলা হয় তরঙ্গ। এবার তরঙ্গে একটি প্রান্ত থেকে শক্তিকে অন্য প্রান্তে পাস করানো হয়, যেখানে মাধ্যমের কণাসমূহের অবস্থান পরিবর্তন হবে না, কিন্তু নিচ অবস্থান থেকে উপরে নিচে করতে পারবে, অথবা সংকোচন প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিসমূহ প্রেরণ করে। এবার আসি, তাহলে এটি হচ্ছে একটি তরঙ্গ। এবার এই তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন রাশি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে এই তরঙ্গ যেটি সৃষ্টি হয়েছে তার দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন দিকগুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই প্রান্ত একজন মানুষ ছিল, অর্থাৎ এই প্রান্তের দড়িটি আটকানো ছিল। আমরা এই প্রান্ত থেকে তাকে শেক করলাম বা একটি শক্তি প্রয়োগ করলাম, অর্থাৎ এই পাশের সাপেক্ষে করছি আমার সুবিধার্থে। তখন দেখতে পাই, প্রথমে ধরে নিচ্ছি এই দড়িটির বিভিন্ন বিন্দু আছে, যেখানে এই বিন্দুটি হচ্ছে এ বিন্দু। এই বিন্দুতে শক্তির দিক হচ্ছে বা শক্তির দিকটি উপরের দিকে কাজ করছে, এবং এই বিন্দুতে আসার পর শক্তি এই পাশে কাজ করছে। এই বিন্দুতে আসার পর শক্তি এই অংশে যাচ্ছে। সেম ভাবে তীর চিহ্নিত এই অংশসমূহ দ্বারা শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করছে, এভাবে যেতে থাকে। এবার আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, দেখতে পাই এ বিন্দুতে প্রদত্ত মাধ্যমের একটি কণা আছে, যে কণাটির অবস্থান সাম্য অবস্থান বরাবর। এবার এই অবস্থানের যে কণাটি আছে তার দিক হচ্ছে উপরের দিকে। এখন এই মাধ্যমের অন্য কোন কণা সেম এই গঠন প্রাপ্তি হয়, অর্থাৎ সাম্য অবস্থান বরাবর থাকবে এবং তার দিক হবে উপরের দিকে। আমরা যদি সম্পূর্ণ পথ ঘুরে আসি, সম্পূর্ণ পথ ঘুরে আসার পর দেখতে পাই ঠিক সেম এই জায়গায় এই বিন্দুতে যে ধরনের একটি কণা ছিল, সেম টাইপের একটি কণা এই অংশ আছে, অর্থাৎ বি বিন্দুতে এ বিন্দুর অনুরূপ একটি কণা দেখতে পাই। তখন আমরা বলতে পারবো এ এবং বি হচ্ছে একটি তরঙ্গ। তাহলে একটি তরঙ্গের সংজ্ঞা কি? তরঙ্গের সংজ্ঞা হচ্ছে কোনো একটি মাধ্যমের কণার অবস্থান পরিবর্তন না করে এক অবস্থা থেকে অন্য অবস্থায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি প্রেরণের পদ্ধতি। আর একটি তরঙ্গ বা একটি দোলন বলতে কি বোঝায়? যদি কোনো একটি তরঙ্গস্থিত কণা
এক জায়গা থেকে যেদিকে যাত্রা করে অনুরূপভাবে সম্পূর্ণ পথ ঘুরে আবার যদি সেম ওই জায়গায় চলে আসে, এই যে অনুরূপ ঘুরে সাম্যাবস্থানে উপরের দিকে সেম অবস্থায় যদি চলে আসে, এই সম্পূর্ণ পথকে, এই অংশকে বলা হবে একটি তরঙ্গ। অতএব আমরা বলতে পারি এখানে এ বি হচ্ছে একটি তরঙ্গ, এ বি একটি তরঙ্গ। এবার এই অংশে একটি বিন্দু বা কণা কল্পনা করি এই মাধ্যমের, তখন উক্ত কণাকে আমরা ফাইন্ড আউট করলাম পি বিন্দু দিয়ে। দেখতে পাই পি বিন্দুর অনুরূপ কণা আছে সম্পূর্ণ পথ ঘুরে এই অবস্থানে, অর্থাৎ কিউ অবস্থানে। তখন বলতে পারি পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে একটি তরঙ্গ। সেম ওয়েতে এইখানে যদি অন্য একটি বিন্দু কল্পনা করি আর, আর থেকে এই বিন্দু সাম্যাবস্থানে অবস্থিত এবং নিচের দিকে দিক করে আছে, সম্পূর্ণ পথ ঘুরে আমরা যখন এই অবস্থানে আসব তখন দেখতে পাই ভিন্ন অন্য একটি তরঙ্গ, অর্থাৎ আর এস হচ্ছে একটি তরঙ্গ। আশা করি একটি তরঙ্গের কনসেপ্টটি আমাদের কাছে খুব ক্লিয়ার হয়েছে। এবার পরের অংশে চলে যাব, বিভিন্ন প্রকারের তরঙ্গের সংজ্ঞা। প্রথম অংশে একদম মিনিমাম বেসিক অংশে বলছি, টোটালি কোনো কিছু আমরা ডিটেলস ডিসকাস করব না, জাস্ট ম্যাথ সলভ করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা বলবো। প্রথমে আমরা আসি পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল বা দোলনকাল বলতে কি বুঝি? পর্যায়কাল বা দোলনকালকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। এখানে একটি তরঙ্গ সম্পন্ন হতে যতটুকু সময় প্রয়োজন উক্ত সময়কে বলা হবে পর্যায়কাল বা দোলনকাল। অর্থাৎ তরঙ্গস্থিত একটি কণা এ বিন্দু থেকে সম্পূর্ণ পথ ঘুরে বি অবস্থানে আসতে যতটুকু সময় দরকার তাই হবে উক্ত তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল। এর পরবর্তীতে সেম ওয়েতে আমরা বলতে পারি পি বিন্দু থেকে একটি কণা সম্পূর্ণ পথ ঘুরে কিউ বিন্দুতে আসতে যে সময় প্রয়োজন হবে তাই হবে উক্ত তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল বা দোলনকালের একক হচ্ছে সেকেন্ড। এর পরবর্তীতে দ্বিতীয়ত আমাদের যে সংজ্ঞাটি জানতে হবে তা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে স্মল এফ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে কি বুঝি? ধরি এখানে টোটাল তিনটি তরঙ্গ আছে, একটি এ থেকে বি পর্যন্ত, অনুরূপভাবে এই অংশে অন্য দুইটি তরঙ্গ আছে। দুটি তরঙ্গ সম্পন্ন হতে টোটাল 4 সেকেন্ড সময় লাগে। কতক্ষণ? 4 সেকেন্ড। তাহলে দুটি তরঙ্গ সম্পন্ন হতে টোটাল 4 সেকেন্ড সময় প্রয়োজন হয়। অতএব বিষয়টা যদি আমরা একটু উল্টো করে লিখি, অর্থাৎ 4 সেকেন্ডে তরঙ্গ সম্পন্ন হয় দুইটি। এখন যদি জিজ্ঞেস করা হয় 1 সেকেন্ডে অর্থাৎ একক সময়ে কতটি তরঙ্গ সম্পন্ন হয়, 2/4টি অর্থাৎ 0.5টি একক সময়ে বা 1 সেকেন্ডে তরঙ্গ সম্পন্ন হয়। একক সময়ে কোনো একটি তরঙ্গ যতটি তরঙ্গ সম্পন্ন করে ওই অংশকে বলা হয় কম্পাঙ্ক। অতএব উক্ত তরঙ্গ একক সময়ে 0.5টি তরঙ্গ সম্পন্ন করে, তাই বলতে পারি এই তরঙ্গের কম্পাঙ্ক হবে 0.5। আবার কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ বা পার সেকেন্ডও বলা যায়, পার সেকেন্ড, কিন্তু এসআই এককে আমরা হার্টজ ব্যবহার করব, তাই পার সেকেন্ড আর দেওয়ার দরকার নেই। এবার 3 নম্বর যে সংজ্ঞাটি আমাদের জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। এই অংশটিকে ল্যামডা বলা হয়, ল্যামডা। এখন ল্যামডা বলতে কি বুঝি? এখানে একটি তরঙ্গ সম্পন্ন হতে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটি অতিক্রম করেছে এই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। যেহেতু এটি একটি দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব, তাই এর একক হবে মিটার। এবার 4 নম্বর যে ডেফিনেশন আমাদের জানতে হবে তরঙ্গ বেগ, ওয়েভ ভেলোসিটি, যাকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং একক সেম মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে বেগের যে সাধারণ
ডেফিনেশন আছে অনুরূপ সেম থাকবে, জাস্ট তরঙ্গস্থিত কণা বললে হয়ে যায়। অর্থাৎ বলতে পারি তরঙ্গস্থিত কোনো কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হবে তরঙ্গ বেগ। এবার 5 নাম্বার যে ডেফিনেশন আমাদের জানতে হবে তা হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউড প্রকাশ করা হয় স্মল এ দিয়েও প্রকাশ করতে পারে, ক্যাপিটাল এ দিয়েও প্রকাশ করতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বিস্তার বা অ্যামপ্লিটিউড বলতে কি বুঝি? সাম্য অবস্থান থেকে কোনো একটি কণা যে কোনো একদিকে উপরে বা নিচে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, এই যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। সো বিস্তারের সংজ্ঞা কি? তরঙ্গস্থিত কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হবে ওই তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। এখানেও সেম, বিস্তার যেহেতু একটি দৈর্ঘ্য তাই এর একক আসবে মিটার। আশা করি এতটুকু যে অংশটি আমরা পড়েছি এই 5টি ডেফিনেশনের সাহায্যে আমরা সকল ম্যাথ সলভ করতে পারবো। এবার কিছু জেনারেল ফর্মুলা সম্পর্কে জেনে নিই, যা আমাদের ছোটবেলায় অনেকবার পড়া ছিল। প্রথমত, দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক রিলেটেড সূত্রটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1/f, f ইজ ইকুয়াল টু 1/t। যেহেতু আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর ক্লাস, সো এই সূত্রগুলো আমি প্রমাণ করে দেখাচ্ছি না, মূল ক্লাস এগুলো সব সূত্র প্রমাণ করে দেখানো হবে। সেকেন্ড যে সূত্রটি আছে তা হচ্ছে f ল্যামডা b এর মধ্যকার সম্পর্ক। f ল্যামডা b এর মধ্যকার সম্পর্ক হচ্ছে b ইজ ইকুয়াল টু f ল্যামডা। একটু আগে শিখেছি f ইজ ইকুয়াল টু 1/t, সো আমরা যদি এখানে t এর স্থলে 1/t বসাই তখন পাবো b ইজ ইকুয়াল টু 1/t ইন্টু ল্যামডা। মূলত এই সূত্রগুলো আমরা ম্যাথের মধ্যে ব্যবহার করব। এর পরবর্তীতে আমাদের যে কনসেপ্টটি জানতে হবে তা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অগ্রগামী তরঙ্গের সমীকরণের প্রতিপাদন আমরা মূল ক্লাসে দেখিয়েছি। আজকে জাস্ট অগ্রগামী তরঙ্গের প্রতিপাদনের যে সূত্রটি আমরা ব্যবহার করব তা ব্যাখ্যা করছি। এক্ষেত্রে কোন একটি অগ্রগামী তরঙ্গের সূত্র হচ্ছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস 2π/λ ইন্টু এক্স। এই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যেখানে বলা আছে y দ্বারা মিন করে, অর্থাৎ y অবস্থান দ্বারা কি বোঝায়, a দ্বারা কি বোঝায়, ওমেগা, স্মল টি, ল্যামডা অ্যান্ড এক্স। প্রতিটি অংশে আমরা ব্যাখ্যা জানবো। প্রথমত আসি y বলতে কি বুঝি। প্রথমে একটু আগে যে তরঙ্গটি এঁকেছিলাম তা একটু এঁকে নিচ্ছি। এখানে এটি হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা থেকে কোনো একটি কণা যখন যাত্রা শুরু করে, এই কণাটি এখান থেকে যাত্রা শুরু করলো, ধরে নিচ্ছি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড পর, অর্থাৎ এই অবস্থান থেকে 5 সেকেন্ড পর এই কণাটি এই অবস্থানে চলে এসেছে। এখন এই অবস্থানে আসতে কণাটির সময় লেগেছে স্মল টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। স্মল টি সময়ে কোনো একটি কণা, তরঙ্গস্থিত কোনো কণা যে পথ অতিক্রম করে বা যে সরণ ঘটে তাকে বলা হয় y। তাহলে বলতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ, কোন কণার অতিক্রান্ত সরণ হচ্ছে y। এ হচ্ছে বিস্তার, একটু আগে আমরা ডেফিনেশন অংশে জেনে এসেছি। ওমেগা দ্বারা মিন করে কৌণিক বেগ। কৌণিক বেগ সরল পথে, অর্থাৎ সরল রেখা বরাবর যদি কোনো বস্তুর বেগ থাকে তখন তাকে আমরা বলি জাস্ট বেগ বা ভেলোসিটি। কিন্তু কোনো একটি অবস্থান যদি বক্র পথ হয় বা বৃত্তাকার পথ হয়, এক্ষেত্রে কোনো বস্তুর যে গতি থাকবে উক্ত গতির অংশকে বলা হবে কৌণিক বেগ। এর পরবর্তীতে তাহলে এবার স্মল টি দিয়ে কি মিন করে বারবার ক্লিয়ার করব আমরা। স্মল টি এন্ড ক্যাপিটাল টি ইজ নট ইজ ইকুয়াল। এখানে স্মল টি দ্বারা মিন করছে কণাটি কত সময় পর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, আর ক্যাপিটাল টি হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল, অর্থাৎ একটি কণার একটি তরঙ্গ সম্পন্ন হতে যে সময় লাগবে তাই হচ্ছে ক্যাপিটাল টি। কিন্তু স্মল টি ইট ডাজন্ট ম্যাটার, কয়টি তরঙ্গ কি হচ্ছে না হচ্ছে এটা ম্যাটার করে না,
জাস্ট কণাটি কত দূরে অবস্থান করছে এবং ওই অবস্থানে যেতে কত সময় লাগবে, তাই হচ্ছে স্মল টি। সো আমাদের মনে রাখতে হবে স্মল টি আর ক্যাপিটাল টি ইজ নট ইকুয়াল 0, ইজ নট ইকুয়াল। এরপর ল্যামডা ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে দেখিয়েছি, এবং এক্স দ্বারা কি মিন করে দেখতে পাচ্ছি। এখানে এই অংশটি হচ্ছে সাম্যাবস্থা, আর প্রদত্ত যে কণাটি আছে ওয়াই সরণযুক্ত, এই কণাটি এই অবস্থানে অবস্থিত। এবার সাম্য অবস্থান থেকে, অর্থাৎ এই যে সমান যে দাগটি আছে এই অবস্থান থেকে এই বস্তুটির দূরত্ব কত, অর্থাৎ কণাটির দূরত্ব কত, এই দূরত্ব মিন করে হচ্ছে এক্স দ্বারা। আরো ক্লিয়ার করি, এভাবে বলতে পারি সাম্য অবস্থান থেকে কোনো একটি বস্তুর যে দূরত্ব বা যে সরণ, ওই কণার সরণকে বলা হবে এক্স দ্বারা মিন করে। তাহলে আমরা লিখতে পারি সাম্য অবস্থান থেকে এক্স দ্বারা মিন করে, সাম্য অবস্থান থেকে এই সাম্য অবস্থান থেকে দূরত্ব বলতে পারি, কিন্তু সরণ অধিক যুক্তিযুক্ত যেহেতু এখানে ভেক্টর রাশি কাজ করবে। আশা করি অগ্রগামী তরঙ্গের এই সমীকরণটি আমাদের কাছে ক্লিয়ার। এই ফর্মুলা থেকে আরো কিছু নতুন ফর্মুলা আমরা ইউজ করে অন্য একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, যেমন বা y is equal to a sin, আমরা জানি ওমেগা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু 2 পাই স্মল এফ, যেখানে এফ হচ্ছে কম্পাঙ্ক, মানটি এখানে বসিয়ে পাই 2 পাই স্মল এফ স্মল টি প্লাস মাইনাস 2 পাই ল্যামডা ইন্টু এক্স, বা y is equal to a sin 2 পাই। আমরা একটু আগে জেনে এসেছি b is equal to f ল্যামডা, অতএব f is equal to f এর মান সমান কি আসবে, ল্যামডা ভাগ হলে b বাই ল্যামডা, অতএব f এর পরিবর্তে বসাবো b বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য প্লাস মাইনাস 2 পাই ল্যামডা ইন্টু এক্স, বা y is equal to a sin, এখানে দেখতে পাচ্ছি 2 পাই ল্যামডা, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা কমন নিয়ে পাই 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, অবশিষ্ট থাকবে বিটি প্লাস মাইনাস এক্স। দ্যাটস ইট। উভয় হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। যখন যে ফর্মুলা আমাদের প্রয়োজন হবে উক্ত ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথ সলভ করব। আশা করি এই সূত্রের প্রয়োগের মাধ্যমে ফিজিক্স 1 নন মেজরের ম্যাথ সমূহ কভার করা সম্ভব। সো এইটি সূত্রটি কিভাবে এসেছে এবং প্রতিটি জিনিস আমরা ব্যাখ্যা করে দিয়েছি। সরাসরি ম্যাথে চলে যাওয়া যাক। অগ্রগামী তরঙ্গের যে টাইপের ম্যাথটি আমরা সলভ করব তা হচ্ছে একটি সচল তরঙ্গের সমীকরণ y is equal to 1.15 sin 200t plus 0.01x, যেখানে y t এবং x SI এককে প্রকাশিত, অর্থাৎ এখানে y t এবং x এর মানসমূহ SI এককে যা হবে তাই ওরা নির্দেশ করেছে, যেহেতু উল্লেখ করা নেই। আমাদের নির্ণয় করতে হবে তরঙ্গটির বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ। প্রথমে যে সমীকরণটি আমাদের দেওয়া আছে তা একটু আগে যে অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণ আমরা শিখেছি সেম আকারে নিয়ে আসব, তারপর তুলনা করার মাধ্যমে উপরিক্ত এই অংশসমূহ নির্ণয় করব। সো আমরা একটু আগে যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ শিখেছিলাম তা ছিল অনেকটাই এই ধরনের, y is equal to a sin 2 pi divided by lambda bt plus minus x। প্রথমে যে অংশটি আমাদের দেওয়া আছে প্রদত্ত তরঙ্গের সমীকরণটি লিখে পাই প্রদত্ত y is equal to 1.15 sin 200t plus 0.01x। আমাদের টার্গেট থাকবে এই সেম আকারে করে এই অংশটিকে রূপান্তর করতে। দেখতে পাচ্ছি 1.15 হবে এই অংশের মান সাইন, এখানে আছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে তা হচ্ছে এখানে যে ধ্রুবক অংশ সমূহ থাকবে তা সবসময় ফিক্সড, অর্থাৎ 2 পাই অবশ্যই ফিক্সড রাখতে হবে। এছাড়াও স্মল টি ফিক্সড, প্লাস মাইনাস যে কোনো একটি সাইন থাকতে পারবে, সমস্যা নেই। এর পরবর্তীতে এই এক্স এর সাথে
অন্য কোনো মান থাকতে পারবে না, জাস্ট একটি 1 অংশ সহগ হিসেবে থাকবে। এই অংশগুলো আমরা নির্ণয় করব, অর্থাৎ চেঞ্জ হতে পারবে এখানে স্মল এ বিস্তারের মান যা খুশি তাই হতে পারবে। সেম ওয়েতে ল্যামডা এর মানও বিভিন্ন ধরনের হতে পারে এবং তরঙ্গের বেগের মানও বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ লাল কালার যুক্ত অংশসমূহকে আমাদের ফিক্সড রাখতে হবে। এভাবে আমরা এই অংশটিকে সাজিয়ে লিখি, বা y is equal to 1.15 sin, প্রথমে সর্বশেষ x কে সিম্পলিফাই করে পাই, অর্থাৎ এই অংশ থেকে 0.01 কে কমন নিব। কিন্তু কমন নেওয়ার ক্ষেত্রে মূল নিয়মটি হচ্ছে ভাগ করা, অর্থাৎ আমরা প্রতিটি পদ থেকে 0.01 কে ভাগ করে পাই। তখন আমরা লিখতে পারবো 0.01 কে কমন নিলাম, 200t ডিভাইডেড বাই 0.01 প্লাস x, অর্থাৎ সর্বশেষ এই অংশের ফর্মুলা আমরা এখানে প্রমাণ করতে পেরেছি। বা y is equal to 1.15 sin। এবার 0.01 অংশে দেখতে পাই 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা আছে। সো এই অংশে আমাদের প্রথমে একটি 2 পাই আনতে হবে। 2 পাই আনলাম, যেহেতু 2 পাই লবে এনেছি, অনুরূপ 2 পাই হরের মধ্যে ভাগ করে দিব। এবার এখানে এক্সট্রা যে মানটি ছিল তা হচ্ছে 0.01 গুণ আকারে। লব অংশ থেকে 0.01 কে যদি আমরা হরে নিয়ে আসতে চাই, তখন দেখতে পাই 0.01 চলে আসবে 2 পাইয়ের হরে, অর্থাৎ হরের ভগ্নাংশের হর অংশে 0.01। এখানে অবশিষ্ট আছে 200t লিখলাম। 0.01 কে আমরা চাইলে 1/100 লিখতে পারি, অতএব 0.01 কে লিখলাম 1/100 প্লাস x, বা y is equal to 1.15 sin। উপরে 2 পাই অংশটি ফিক্সড থাকবে এবং নিচের এই অংশটি ক্যালকুলেশন করে পাই 2 পাই ডিভাইডেড বাই 0.01। 2 into pi is equal to 3.14। 0.01 কে চাইলে লিখতে পারি 1/100। 2 into 3.14 is equal to 6.28। 1/100 কে যদি আমরা উপরে নিয়ে আসি, দেখতে পাই 1 into 100 আকারে আসে, অর্থাৎ 6.28 এর সাথে 100 গুণ হবে, তখন আসবে 6.28 into 100। এখানে দুটি শূন্য আছে, তাই 0.2 ঘর পেছনে যাবে, লিখতে পারি 628, 628। এবার এই অংশের যদি 100 লবে চলে আসে, তখন দেখতে পাই 200 into 100, 4টি শূন্য, অতএব 2 into 10 to the power 4 into small t plus x। অতএব প্রদত্ত অগ্রগামী তরঙ্গের সমীকরণের আদর্শ রূপ আকারে লাভ করলো, যেখানে দেখতে পাচ্ছি y is equal to 1.15, যা হচ্ছে a এর সমান 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডার মান আসবে 628, এবং b ইন্টু t, যেখানে b অংশ হবে 2 into 10 to the power 4, x অংশ অপরিবর্তিত আছে। এবার প্রদত্ত সমীকরণকে 1 নং দ্বারা প্রকাশ করি। এরপর 1 নং সমীকরণকে 1 নং কে অগ্রগামী তরঙ্গের সমীকরণ y is equal to a sin 2 pi divided by lambda bt। যেহেতু এখানে প্লাস আছে, আমরা সূত্রে শিখেছিলাম প্লাস মাইনাস, যদি এখানে প্লাস থাকে তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব, আর যদি মাইনাস থাকে তখন মাইনাসের সূত্র ইউজ করব। 1 নংকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ এত এর সাথে তুলনা করে পাই প্রদত্ত সমীকরণদের তুলনা করার পর যে মানসমূহ আমরা নির্ণয় করতে পারি তা হচ্ছে 1.15 is equal to a, অর্থাৎ তরঙ্গের বিস্তার a is equal to 1.15। যেহেতু SI একক নির্দেশ করে, বিস্তারের SI একক হচ্ছে মিটার। 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার স্থলে আছে 628, যা তরঙ্গ দৈর্ঘ্য,
দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 628, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। এবার টি বি ইন্টু টি, এখানে ভি এর স্থলে দেখতে পাচ্ছি 2 × 10⁴, তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু 2 × 10⁴ মিটার পার সেকেন্ড। এ হচ্ছে আমাদের মূল কথা। এবার প্রশ্নে উল্লেখিত ছিল বিস্তারের মান নির্ণয় করো, নির্ণয় হলো তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ। অবশিষ্ট আছে কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক এফ হলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বা এফ ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই ল্যামডা। মান বসিয়ে পাই এফ ইজ ইকুয়াল টু ভি এর মান 2 × 10⁴, ল্যামডা এর মান 628। সুতরাং কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে যা আসবে উক্ত মানের সাথে একক হিসেবে বসাতে হবে হার্টজ। অতএব কম্পাঙ্কের মানও নির্ণয় করা হলো। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে এই সমীকরণ দিয়ে যদি কোনো ম্যাথ আসে, এই টাইপের আসতে পারে। এক্সট্রা একটি অংশ অ্যাড করার সম্ভাবনা আছে, তাই তো আমি করে দিচ্ছি। যদি প্রশ্নে এছাড়াও উল্লেখ থাকে এক্সটেনশন হিসেবে যে দোলনকাল বা পর্যায়কাল নির্ণয় কর, দোলনকাল বা পর্যায়কাল নির্ণয় কর, এক্ষেত্রে এই অংশের পরবর্তীতে জাস্ট একটি এক্সট্রা অংশ করতে হবে। পর্যায়কাল বা দোলনকাল টি হলে, পর্যায়কাল ক্যাপিটাল টি হলে আমরা জানি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 1/f। অতএব এফ এর যে নির্ণয় মান থাকবে, উক্ত মান যদি আমরা এখানে বসিয়ে দিই 1/, করার পর যে আনসার আসবে, এখানে যে আনসারটি আসবে, তখন উক্ত আনসারের একক হবে সেকেন্ড, তাই হবে আমাদের নির্ণয় পর্যায়কালের মান। কোয়েশ্চেন 2 সলভ করার জন্য একটি সূত্রের প্রয়োজন আছে, তাই একটু জেনে নেই। আমরা জানি যদি বাতাসে বা বায়ুতে তাপমাত্রার বর্গমূলের সাথে শব্দের বেগ সমানুপাতিক, অর্থাৎ শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তখন শব্দের বেগও বৃদ্ধি পাবে, আর যদি তাপমাত্রা হ্রাস পায় তখন শব্দের বেগও হ্রাস পাবে। ধরে নিই যে কোনো একটি দিনে সকালবেলা তাপমাত্রা কম আছে, অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, কিন্তু এক্ষেত্রে একটি শর্ত আমাদের মনে থাকতে হবে, কন্ডিশন। এই সূত্রটির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তাপমাত্রা এর মান সবসময় কেলভিন এককে হিসেব করতে হবে, অর্থাৎ কখনোই ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে ব্যবহার করতে পারবো না, সবসময় কেলভিন একক ব্যবহার করতে হবে। সো ধরে নিচ্ছি যে কোনো একটি দিনে সকালবেলা তাপমাত্রা কম আছে, অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস বা T1 কেলভিন। সকালে প্রথম অবস্থায় T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা T1 কেলভিন তাপমাত্রার অবস্থায় থাকাকালীন তখন আমরা বলতে পারি বেগ B1 is proportional to √T1। আবার দ্বিতীয় অবস্থা বা দুপুরের দিকে দ্বিতীয় অবস্থায় তখন বাতাসের শব্দের বেগ B2, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 তে পরিণত হল, বৃদ্ধি বা হ্রাস যে কোনো একটি কিছু হতে পারে। এবার প্রথম অবস্থার ক্ষেত্রে সমানুপাতিক চিহ্নটি যদি আমরা তুলে ফেলতে চাই, আমরা জানি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে হলে অবশ্যই একটি ধ্রুবক ব্যবহার করতে হয়। সো বা B1 ইজ ইকুয়াল টু, কেলভিনের অংশটি আমরা মনে রাখবো, B1 ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান ব্যবহার করেছি, তাই এখানে লিখে দিচ্ছি একটি ধ্রুবক k √T1। দ্বিতীয় ক্ষেত্রে V2 ইজ ইকুয়াল টু সেম, এখানে একটি ধ্রুবক ব্যবহার করছি k √T2। এখানে উভয় ক্ষেত্রে কেন সেম ধ্রুবক ব্যবহার করেছি তার পেছনে লজিক হচ্ছে এই অবস্থাটি আমরা একটি নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে কাউন্ট করব। যদি নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে কাউন্ট করি তখন ধ্রুবক অংশ ফিক্সড থাকবে। এবার প্রথম এই ইকুয়েশনটিকে 1 নং ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশনটিকে 2 নং ইকুয়েশন হিসেবে কাউন্ট করে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই B2 ডিভাইড বাই V1 ইজ ইকুয়াল টু k √T2 ডিভাইড বাই k √T1। k কাটাকাটির পর অবশিষ্ট থাকবে V2 ডিভাইড বাই V1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইড বাই T1 √।
অতএব বলতে পারি এই সূত্রের সাহায্যে প্রদত্ত ম্যাথটি আমরা সলভ করব। v2 ডিভাইড বাই v1 ইজ ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1, যেখানে কন্ডিশন t এর মান সবসময় কেলভিন এককে থাকতে হবে। এবার লিখতে পারি প্রদত্ত প্রশ্নে আমাদের উল্লেখ আছে কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের দ্বিগুণ হবে। সলিউশনে প্রথমে যে অংশটি দেওয়া আছে তা আমরা লিখে নিই। ধরি কত তাপমাত্রায় বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াসের দ্বিগুণ হবে। 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ T1 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। বলেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারবে না, তাই কেলভিনে নিয়ে যাব। ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে পরিণত করতে 273 দিয়ে প্লাস করতে হয়। সো লিখতে পারি 273 কেলভিন তাপমাত্রায়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v1 প্রথম ক্ষেত্রে, তাই v1। এবার দ্বিতীয় ক্ষেত্রে কত তাপমাত্রায় অর্থাৎ T2 এর মান আমাদের নির্ণয় করতে হবে, যেখানে শব্দের বেগ হবে দ্বিগুণ, শব্দের দ্বিগুণ হয়। তাহলে লিখতে পারি এবং T2 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হবে v2। প্রশ্নে উল্লেখ আছে v1 এর মান v2 এর দ্বিগুণ, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু v1। এবার আমরা জানি v2 ডিভাইডেড বাই v1 ইজ ইকুয়াল টু t2 ডিভাইডেড বাই t1 রুট ওভার। মান বসিয়ে পাই v2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু v1 ইজ ইকুয়াল টু T2 এর মান নির্ণয় করতে হবে T1 ইজ ইকুয়াল টু 273 কেলভিন, বা v1 কাটাকাটির পর থাকবে 2, উভয় পক্ষে বর্গ করে পাই স্কয়ার T2 ডিভাইড বাই 273, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, 273 ভাগাকারে আছে, গুণ করে পাই 273 ইজ ইকুয়াল টু T2 বা T2 ইজ ইকুয়াল টু পাবো 4 ইন্টু 3 12 1, 4 ইন্টু 7 28 29 9 2, 4 ইন্টু 2 8 1092 কেলভিন। এখন এই হচ্ছে আমাদের আনসার, কিন্তু আনসার এসেছে কেলভিন এককে। প্রশ্নে উল্লেখ ছিল তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে, সো আনসার আমাদের ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করতে হবে, কারণ প্রশ্নের যা উল্লেখ থাকবে তাই আমরা করব, কিন্তু কেলভিনে পরিণত করেছি জাস্ট আমাদের সূত্রে কেলভিন এককে প্রকাশ করতে হয়। কেলভিন একক ছাড়া এই সূত্র আমরা বসাতে পারি না, তাই অতএব কেলভিনকে যদি ডিগ্রি সেলসিয়াসে পরিণত করি 273 মাইনাস ডিগ্রি সেলসিয়াস বা T2 ইজ ইকুয়াল টু 918 ডিগ্রি সেলসিয়াস। আনসার 819 ডিগ্রি সেলসিয়াস। অতএব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ যা তার দ্বিগুণ হওয়ার জন্য 890 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 3, একটি শব্দ উৎসের কম্পাঙ্ক 312 হার্টজ এবং বিস্তার দেওয়া আছে। বায়ুতে শব্দের বেগ, বায়ুর ঘনত্ব দেওয়া আছে। এছাড়াও বলা আছে বায়ু 1 বর্গ সেন্টিমিটার এলাকার মধ্য দিয়ে যদি গমন করে তখন কি পরিমাণ শব্দ তরঙ্গ তীব্রতা নির্ণয় করো। এখানে প্রশ্নের মধ্যেই ছিল শব্দ তরঙ্গ তীব্রতা, কিন্তু এটি মূলত হবে শব্দের তীব্রতা। এখন শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি, সাউন্ড অফ ইন্টেন্সিটি নির্ণয়ের জন্য যে সকল মান দরকার সব মান আমাদের প্রশ্নে উল্লেখ আছে, পাশে লিখে পাই। এখানে প্রথম অংশে দেওয়া ছিল তার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি f ইজ ইকুয়াল টু 312 হার্টজ, বিস্তার স্মল a ইজ ইকুয়াল টু 0.0075 মিটার এবং শব্দের বেগ বায়ুতে স্মল v ইজ ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। এছাড়াও আছে বায়ুর ঘনত্ব। এই ম্যাথের মূল ট্রিকি অংশ হচ্ছে এই পার্ট, 0.0012
গ্রাম পার সিসি। দেখতে পাচ্ছি উপরের সকল প্রদত্ত রাশিতে এসআই একক ব্যবহার করা হয়েছে, কিন্তু রো এর মানে ব্যবহার করা হয়েছে সিজিএস একক। যেহেতু অপর সকল অংশ এসআই একক উল্লেখ আছে, তাই রো এর মান অবশ্যই এসআই এককে নির্ণয় করতে হবে। এসআই একক হচ্ছে গ্রাম পার মিটার কিউব। এখানে একটি সূত্র আমরা মনে রাখবো, যা এসএসসিতে আমরা শিখে এসেছি। ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার মিটার কিউব, আর একটি হচ্ছে গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি গ্রাম পার সিসি একক দেওয়া থাকে, এই অংশ থেকে কেজি পার মিটার কিউব অংশে কনভার্ট করতে চাইলে 1000 দিয়ে গুণ করতে হয়, এবং কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সিসিতে কনভার্ট করতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হয়। অতএব যে অংশটি আছে তা গ্রাম পার সিসি এককে, কেজি পার মিটার কিউব এককে যদি আমরা পরিণত করতে চাই, 1000 দিয়ে যখন গুণ করব তখন আর মান হবে 0.3 গড় পর, অর্থাৎ 1.29 কেজি পার মিটার কিউব। এবার পরবর্তীতে আরো উল্লেখ আছে, বায়ু 1 বর্গ সেন্টিমিটার এলাকায়, অর্থাৎ একটি বর্গ সেন্টিমিটার নির্দিষ্ট এলাকার মান দেওয়া আছে। আমরা জানি শব্দের তীব্রতা নির্ণয়ের যে এককটি আছে ইন্টেন্সিটি আই, ওই এককের সংজ্ঞায় বা ডেফিনিশনে বলা ছিল একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ একক সময়ে গমন করে তাকে বলা হবে ওই এলাকার বা ওই ক্ষেত্রের শব্দের তীব্রতা। সো শব্দের তীব্রতাকে প্রকাশ করা হয় আই ইন্টেন্সিটি দিয়ে। ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু হোয়াট, এই অংশটি আমাদের প্রয়োজন হবে। এবার আমরা লিখতে পারি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সলিউশন, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, যেহেতু বলাই আছে একক ক্ষেত্রফল, সো আমাদের এটা করার কিছু নেই। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দের তীব্রতার সূত্রটি হচ্ছে ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু 2 পাই স্কয়ার কম্পাঙ্ক এবং বিস্তারের বর্গ এফ স্কয়ার এ স্কয়ার, তরঙ্গের বেগ অর্থাৎ শব্দের বেগ এবং তার ওই অবস্থা বা পরিবেশের ঘনত্বের গুণফলের সমান। এবার প্রদত্ত মানসমূহ বসিয়ে পাই, বা ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই 3.14 হোল স্কয়ার, এফ ইজ ইকুয়াল টু 312 হোল স্কয়ার, বিস্তার এ 0.0075 হোল স্কয়ার ইন্টু শব্দের বেগ 340 ইন্টু পরিবেশের ঘনত্ব দেওয়া ছিল 1.29। সকল ভ্যালু যদি আমরা ক্যালকুলেটর গুণ করি তখন আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এই হচ্ছে মূলত ইন্টেন্সিটি তীব্রতার নির্ণয়ের মূল মান। আশা করি এই টাইপের ম্যাথে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তরঙ্গ অধ্যায় থেকে সেম টাইপের আরো কিছু ম্যাথ আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ফর আওয়ার ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।